ওয়েলকাম S19 এডু সেন্টারে। তোমরা সবাই আশা করি ভালো আছো। আজকে আবার তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক, ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ক বিভাগের দর্শনের নিরপেক্ষ ন্যায়। এটা মানে খুব গুরুত্বপূর্ণ টপিক। এর লজিক আমরা শিখবো, নোট পরে শিখবো, লজিক কিভাবে আসবে একবারে খুব সহজে বুঝে যাবা এবং নম্বর পরিপূর্ণ নম্বর আসবে তোমাদের। সব থেকে সহজ নিয়ম তোমরা একবার লক্ষ্য করো, নিরপেক্ষ ন্যায় করার আগে কিছু নিয়ম জানতে হবে, সিদ্ধান্ত জানতে হবে। সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত চেনার নিয়ম, নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম। এবার দেখো, নিরপেক্ষ ন্যায় যাওয়ার আগে আমি কিছুটা একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি, সিদ্ধান্ত কিভাবে চিনতে হবে। কারণ নিরপেক্ষ ন্যায়ে সিদ্ধান্ত চিনতেই হবে, তো যাতে সুবিধা হয় ওই জন্য সিদ্ধান্ত চেনার নিয়ম আমি উল্লেখ করেছি। দেখো, তিনটি নিয়ম দিয়েছি মাত্র সিদ্ধান্ত চেনার নিয়মে। দেখো, 1 নম্বর হচ্ছে, যে বাক্যে সুতরাং দেখতে পাবো, অতএব, কাজে কাজে, নিশ্চয়, অবশ্যই, তারপরে ফলে, তাই, তাই বলা যায়, এসব যদি ওয়ার্ড বা শব্দ কোনো বাক্যে যদি থাকে, সেই বাক্যটিকে কি বলবো? সিদ্ধান্ত লাইন বলবো। কি বলবো? সিদ্ধান্ত লাইন। তো 1 নম্বর সিদ্ধান্ত চিনবো কিভাবে? যে বাক্যে সুতরাং থাকবে সে লাইনকে বলবো কি? সিদ্ধান্ত লাইন। যে বাক্যে অতএব থাকবে সে বাক্যকে কি বলবো? বুঝা গেল 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে, কেননা বা কারণের আগের বাক্য। কোন ওয়ার্ডে বাক্যতে যদি কেননা দেখতে পাও বা কারণ, কেননা বা কারণের আগের বাক্যটা কি হবে? সিদ্ধান্ত হবে। কি হবে? সিদ্ধান্ত। তো কোন বাক্যে যদি কেননা থাকে বা কারণ, তার আগের বাক্যটা কি হবে? সিদ্ধান্ত হবে। কি হবে? সিদ্ধান্ত। তো 2 নম্বর সিদ্ধান্ত বুঝা গেল। এবার দেখো 3 নম্বর সিদ্ধান্ত বলছে, কোন বাক্যে তোমরা জানো যেহেতু সেহেতু দিয়ে বাক্য তৈরি হয়, জানো তো? যেহেতু সেহেতু দিয়ে। তো নিরপেক্ষ ন্যায়ে যদি আসে কোনো উদাহরণে যেহেতু যে বাক্যে থাকবে, সে বাক্যটা সিদ্ধান্ত কখনোই হবে না। যে বাক্যে যেহেতু থাকবে সে বাক্যটা কি হবে না? সিদ্ধান্ত হবে না। কোন অংশ সিদ্ধান্ত হবে? তাহলে সেহেতু, যে অংশে সেহেতু থাকবে সেহেতু অংশটা কি হবে? আমাদের সিদ্ধান্ত হবে। আর সেহেতু অংশ যদি খুঁজে না পাই তাহলে কি হবে? সেহেতু অংশ খুঁজে আমাদের কি করতে হবে? সিদ্ধান্ত করতে হবে। তাহলে যে বাক্যে যেহেতু থাকবে সে বাক্যটা সিদ্ধান্ত হবে না। কি হবে? সিদ্ধান্ত। সেহেতু অংশটা কি হবে? সিদ্ধান্ত হবে। এটা 1 নম্বর সিদ্ধান্ত আগে চিনতে হবে। হ্যাঁ, ফার্স্ট স্টেপ। এবার দেখো, এর আগে দেখলাম কি? সিদ্ধান্ত চেনার নিয়ম। এবার দেখবো যেটা সিদ্ধান্তর পরে তোমাকে জানতে হবে, নিরপেক্ষ ন্যায়ের 10টি নিয়ম আছে। কটি নিয়ম? কটি নিয়ম? 10টি। হ্যাঁ, নিরপেক্ষ ন্যায়ের কটি নিয়ম আছে? 10টি। তো আমি লিখেছি 5টি। 5টি থেকে সাধারণত চলে আসে কমন, হ্যাঁ, মানে উদাহরণ, লজিক। তবে 10টি জানতে হবে। তো 1 নম্বর নিয়ম দেখো, প্রত্যেক ন্যায় অনুমানে 3টি পদ থাকবে। কটি পদ? 3টি পদ থাকবে। 3টি পদ কি? একটু পরে আবার লিখবো। 3টি পদ হচ্ছে, একটু লিখে দিই, SPM, কিন্তু পরে নাম জানছি। তো 1 নম্বর নিয়ম হচ্ছে, প্রত্যেক ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার কমও নয় বেশিও নয়। তারপরে বলছে 2 নম্বর নিয়ম, প্রত্যেক ন্যায় অনুমানে 3টি বচন থাকবে। কটি বচন? 3টি বচন থাকবে, তার কমও নয় বেশিও নয়। এবার 3 নম্বর নিয়ম হচ্ছে, 2টি আশ্রয় বাক্যের মধ্যে হেতু পদকে মানে এম পদকে অবশ্যই একবার কি হতে হবে? ব্যাপ্য হতে হবে। তো 3 নম্বর নিয়ম, 2টি আশ্রয় বাক্যের মধ্যে কোন পদকে? হেতু পদকে অবশ্যই একবার কি হতে হবে? ব্যাপ্য হতে হবে। আর এম পদ ব্যাপ্য যদি না হয়, 2টি আশ্রয় বাক্যে হেতু পদ একবারও ব্যাপ্য না হলে তার দোষ আসবে। দোষটার নাম অব্যাপ্য হেতু দোষ। কি দোষ? অব্যাপ্য হেতু দোষ। তারপরে 4 নম্বর নিয়ম হচ্ছে, যে পদ আশ্রয় বাক্যে বা যুক্তি বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। 4 নম্বর নিয়মটা, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। আর 4 নম্বর নিয়মটা যদি পালন না হয় তাহলে 2টি দোষ আসবে। সে 2টি দোষ হচ্ছে, একটা SPF, একটা হবে অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ।
তাহলে 4 নম্বর নিয়মে দুটি দোষ আসবে যদি নিয়মটা না পালন হয়, অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ। তাহলে তোমাকে নিয়ম জানতে হবে। 5 নম্বর নিয়ম হচ্ছে দুটি নঅর্থক আশ্রয় বাক্য থেকে বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। তাহলে দুটি নঅর্থক আশ্রয় বাক্য থেকে বৈধ সিদ্ধান্ত না পাওয়া গেলে তার দোষ ঘটবে। দোষটার নাম হচ্ছে নঅর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। এবার কথা হচ্ছে কি, 1 নম্বর নিয়মে বলা হয়েছে প্রত্যেক নায়ের মানে 3টি পদ থাকবে, এসপিএম এই 3টি পদ থাকবে, তার কম নয় বেশি নয়। আর যদি 3টির বেশি পদ থাকে তার দোষ ঘটবে। কি ঘটবে? দোষ। দোষটার নাম হচ্ছে চতুষ্পদ দোষ। কি দোষ? না, চতুষ্পদ। হ্যাঁ, চতুষ্পদ দোষ, বা তুমি লিখতে পারো চারিপদ ঘটিত দোষ বা চারিপদ ঘটিত দোষ। কখন চারিপদ দোষ ঘটবে? 3টির বেশি পদ থাকলে চারিপদ ঘটিত দোষ ঘটবে। তো এবার এইভাবে 10টা নিয়ম আছে নিরপেক্ষ ন্যায়, তো আমি 5টা লিখেছি, 5টা পরে দেখবা তোমরা। এই 5টা থেকে আজকে আমি কি করব, নিরপেক্ষ ন্যায়ের লজিক করব, বৈধতা বিচার করব। তো আমি লজিক করার আগে সংস্থান আছে একটা বলে কথা, মূর্তি আর সংস্থান। এই মূর্তি আর সংস্থান পরে করব। তো আমি বৈধতা বিচারের ক্ষেত্রে আমি দোষ আগে বের করব। দোষ যদি আমি বের করি লজিকের আকারে, তাহলে মূর্তি সংস্থান আমাদের কাছে সহজ হয়ে যাবে পড়তে। এবার দেখো, হ্যাঁ এবার দেখো, বৈধতার নিয়ম জানলাম এবং কোন নিয়মে কোন দোষ হয় এটা জানলাম। এরপরে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, নিরপেক্ষ ন্যায় যাওয়ার আগে, লজিক যাওয়ার আগে আর একটা দেখো, নিরপেক্ষ ন্যায়ের যখন লজিক বানাবো, মানে লজিক যখন করব আমরা, তখন ওর গঠনটা এরকম আকারে আসবে। যুক্তি ন্যায়ের আকার ফার্স্ট লিখবো, মানে কোন নিরপেক্ষ ন্যায়, তো যুক্তি ন্যায়ের আকার লিখবো। তারপরে লিখবো প্রধান আশ্রয় বাক্য বা সাধ্য আশ্রয় বাক্য। তারপরে লিখবো 2 নম্বর হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। অপ্রধান আশ্রয় বাক্যকে বলতে পারি আমি পক্ষ আশ্রয় বাক্য। তারপরে লিখবো কি, সিদ্ধান্ত। নিরপেক্ষ ন্যায় করতে গেলে এই 3টি লাইন অবশ্যই করতে হবে। এর মানে প্রধান ও অপ্রধানকে আমি কি বলতে পারি? যুক্তি বাক্য। কি বলতে পারি? যুক্তি বাক্য। আর যুক্তি বাক্য থেকে যা নিঃসৃত হবে তাকে বলা হয় কি, সিদ্ধান্ত লাইন। তো প্রধান ও অপ্রধানকে আমি এক কথায় বলতে পারি, তোমরা জানো আশ্রয় বাক্যের অপর নাম হেতু বাক্য বলতে পারি, যুক্তি বাক্য বলতে পারি। হ্যাঁ, 3টি নাম বলতে পারি। তো প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্যকে আমি আশ্রয় বাক্য বা হেতু বাক্য বা যুক্তি বাক্য বলতে পারি, যে কোনো একটা ইউজ করব। তো আমি ইউজ করব প্রধান আশ্রয় বাক্য। তো এবার দেখো, তো প্রধান আশ্রয় বাক্যকে সাধ্য আশ্রয় বাক্য বলছি কেন, এবার দেখো, নিরপেক্ষ ন্যায়ের 3টি পদ। কটি পদ? 3টি। একটা হচ্ছে এস, পি, এম। তো মনে রাখবা উল্টো করে, উল্টো এমনি মনে রাখার জন্য বলছি কি, এস দিয়ে শশীধর মন্ডল, পি দিয়ে পায়েল মন্ডল, এভাবে এস পি লেটার দিয়ে আমরা যে মনে করি, তো এরকম না। এস দিয়ে দেখো পক্ষপদ, এস এর নাম কি হলো? পক্ষপদ। পি এর নাম কি হলো? সাধ্যপদ। দেখো মনে করো এস দিয়ে সাধ্য মিলতো না, কি ফার্স্ট টাইম দন্ত স আছে, এস এ দন্ত স, এস দিয়ে কি মিলতো? সাধ্যপদ। না, মনে রাখার জন্য আমি বলছি, এটা কোনো নিয়ম না। কি এস এর উল্টো, এস মানে হচ্ছে পক্ষপদ, মানে পি দিয়ে পক্ষ মিলতো না, পি দিয়ে পক্ষ মিলতো, কিন্তু উল্টো মনে রাখবা, এস মানে পক্ষপদ, পি মানে সাধ্যপদ, আর এম মানে হেতুপদ। নিরপেক্ষ ন্যায়ের এই 3টি পদ। এবার এই 3টি পদ কোথায় বসে বসে থাকে দেখবো, নিরপেক্ষ ন্যায়ের কোথায় থাকে? তো নিরপেক্ষ ন্যায়ের 3টি লাইন হবে আগে, প্রধান, অপ্রধান আর সিদ্ধান্ত। তো মনে রাখবা, প্রধান আশ্রয় বাক্যে পি পদ থাকবে। প্রধান আশ্রয় বাক্যে কি পদ থাকবে? পি পদ। মানে এই প্রধান আশ্রয় বাক্যে পি পদ থাকবে। তো 2টা স্থান, একটা উদ্দেশ্য আর একটা বিধেয়, একটা উদ্দেশ্য পদ আর একটা বিধেয় পদ। তো প্রধানে কি থাকবে বললাম? পি পদ। হয় উদ্দেশ্য স্থানে থাকতে পারে বা বিধেয় স্থানে থাকতে পারে। এবার সেকেন্ড দেখবো, অপ্রধান আশ্রয় বাক্যে তাহলে কোন পদ থাকবে? এস পদ। কোন পদ? এস পদ। অপ্রধান আশ্রয় বাক্যে কোন পদ থাকবে? এস পদ।
উদ্দেশ্য স্থানে থাকতে পারে ইয়া বিধেয় স্থানেও থাকতে পারে। মানে অপ্রধানে কোন পদ থাকবে তোমাকে মনে করতে হবে। নিরপেক্ষ ন্যায় করতে গেলে অপ্রধান আশ্রয় বাক্যে কোন পদ থাকবে? এস পদ। এস পদ মানে কি? পক্ষপদ। এস পদ উদ্দেশ্য স্থানে থাকতে পারে ইয়া বিধেয় স্থানে থাকতে পারে অপ্রধানে। আর সিদ্ধান্তে কি থাকবে? তো সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে এস থাকবে অল টাইম, এবং বিধেয় স্থানে কি থাকবে? মানে উদ্দেশ্য সিদ্ধান্তে থাকবে এস মানে কি? পক্ষপদ। আর সিদ্ধান্তের বিধেয় স্থানে কি পদ থাকবে? পি মানে সাধ্যপদ। এটা পার্টিকুলার মানে থাকবেই, চেঞ্জ হবে না। উদ্দেশ্য স্থানে এস, বিধেয় স্থানে পি। সিদ্ধান্ত লেখার পরে কি লিখবো? এস আর পি। আর মনে রাখতে হবে অপ্রধান আশ্রয় বাক্যে কোন পদ থাকবে আর প্রধানে কি পদ থাকবে? পি পদ। এটা মনে করতে হবে, আমি বারবার বলছি। কারণ প্রধান এমনি মনে রাখার জন্য শর্টকাট নিয়ম দেখো। প্রধান পি মানে বুঝবো প্রধান, পি মানে বুঝবো কি? প্রধান। তাহলে প্রধানে কোন পদ থাকবে? এস না পি? পি, পি পদ। আর এস দিয়ে সেকেন্ড, সেকেন্ড লাইন কি? প্রধানের পরে কে থাকে? অপ্রধান। তো অপ্রধানে মনে রাখার জন্য কি মনে করব? এস পদ, সেকেন্ড লাইন মানে অপ্রধান। তো এস পদ থাকবে অপ্রধানের যে কোনো জায়গায়। এই জন্য এবার নাম হলো প্রধান আশ্রয় বাক্যের নাম হলো কি? সাধ্য আশ্রয় আশ্রয় বাক্য। কেন? পি মানে কি পদ? সাধ্য পদ। পি পদ থাকছে কোথায়? প্রধানে। এই জন্য প্রধান আশ্রয় বাক্যকে আমি কি বলতে পারি? সাধ্য আশ্রয় বাক্য। এবার এস থাকে, এস কে কি নাম বলা হয়েছে? পক্ষপদ। তো এস পদ থাকে কোথায়? অপ্রধানে। এই জন্য অপ্রধান আশ্রয় বাক্য না লিখে কেউ লিখতে পারো পক্ষ আশ্রয় বাক্য। তো আমি ইউজ করব প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য। আর তোমাকে মনে রাখতে হবে প্রধানে পি পদ থাকবে আর অপ্রধানে কোন পদ থাকবে? এস পদ। এবার আমি প্রবেশ করব কোথায়? লজিকে। এই সব নিয়ম জানলাম, এবার লজিক করব। হ্যাঁ, লজিকে এবার উদাহরণ থাকবে তোমাদের এভাবে যে ন্যায় মূর্তি সংস্থান বৈধতা বিচার করো, লজিক থাকবে। এবার লজিকের মধ্যে কি আসবে দেখো, উদাহরণ দেওয়া থাকবে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্ভুক্ত, কলকাতা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত, সুতরাং কলকাতা ভারতবর্ষের অন্তর্ভুক্ত। এইভাবে লজিক থাকবে। এবার লজিক এরকম আসবে, তখন তুমি কি ভাবে আগে লিখবো? যুক্তি ন্যায়ের আকার। যুক্তি ন্যায়ের আকার লিখে আমি এইভাবে লিখে দেবো আগে, তাহলে ভুল হবে না। প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, আর লিখবো কি? সিদ্ধান্ত। তো নিরপেক্ষ ন্যায় করার আগে সিদ্ধান্ত চিনতে হবে। এই তিনটি লাইন আছে, এই তিনটে লাইনের মধ্যে সিদ্ধান্ত কোনটা? আমি সিদ্ধান্ত চেনার নিয়ম তিনটি লিখেছি। যে বাক্যে 1 নম্বর নিয়মে সুতরাং অতএব থাকবে তাকে সিদ্ধান্ত লাইন বলবো। তো এখানে দেখো তো, সুতরাং অতএবের মধ্যে কিছু লেখা আছে কি? কি আছে? সুতরাং। তো সুতরাং যে বাক্যে থাকবে, অতএব যে বাক্যে থাকবে, সেই লাইনটিকে আমি কি বলবো? সেই বাক্যটিকে কি বলবো? সিদ্ধান্ত বলবো। কি বলবো? সিদ্ধান্ত। তাহলে সুতরাং যে লাইনে পাবো, অতএব যে লাইনে পাবো, সেই বাক্যটাকে আমি বলবো কি? সিদ্ধান্ত। আমি নিচ থেকে উপরে যাব, তো আগে সিদ্ধান্ত লাইন আমি লিখবো। সবসময় মনে রাখবা, নিরপেক্ষ ন্যায় করতে গেলে আগে সিদ্ধান্ত লাইন খুঁজে আমাকে সিদ্ধান্ত লিখতে হবে। তো ফার্স্ট কাজ কি? সিদ্ধান্ত লিখতে হবে। তো সিদ্ধান্ত লেখো, ফার্স্ট কাজ সিদ্ধান্ত। তো এখানে আছে সিদ্ধান্তকে কলকাতা, একটা কি নাম? নাম পদ নির্দিষ্ট করে যদি বোঝায়, তো হ্যাঁ বাচক হলে এ বচন হবে, আর না বাচক হলে ই বচন হবে। তো কলকাতা একটা নির্দিষ্ট নাম আছে, হ্যাঁ বাচক, ওই জন্য কোন বচন হবে? এ। ডাইরেক্ট লিখবো কলকাতা, কলকাতা হয় কার? ভারতবর্ষের, ভারতবর্ষের অন্তর্ভুক্ত। কলকাতা হয় ভারতবর্ষের অন্তর্ভুক্ত। এবার আমি বলেছিলাম কি সিদ্ধান্তে কি থাকে? এস আর পি। তো সিদ্ধান্তের উদ্দেশ্য স্থান এটা, বিধেয় স্থান এটা। আমি চিহ্নিত করে দেবো, চিহ্নিত না করলে চলবে, কিন্তু চিহ্নিত করলে কি হবে? তোমার বুঝতে সুবিধা হবে, লিখতে সুবিধা হবে। তো সিদ্ধান্তে সিদ্ধান্ত লিখে দেওয়ার পরে ফার্স্টে উদ্দেশ্য স্থানে বসিয়ে দেবো এস সব টাইমে, তারপরে বসিয়ে দেবো পি। এবার এসপি বসানো হয়ে গেল, তাহলে এই লাইনটা আমাদের হয়ে গেছে, এটা এখন আর লিখতে হবে না। এবার দেখো দেখো অপ্রধানে কোন পদ থাকে? এস পদ। কোন পদ? এস পদ। এস পদ। এস পদ দেখে এবার অপ্রধান বানাবো। আগেই বলেছি অপ্রধানে এস পদ থাকে, উদ্দেশ্য বিধেয়। তো এস পদটা কে আছে এখানে দেখো তো? কলকাতা। কলকাতা।
তো এবার যেটা লাইন লিখেছি ওইটা তো বাদ। কলকাতা আর কোন লাইনে আছে খুঁজো, খুঁজো। এখানে আছে না সেকেন্ড লাইনে, তো কলকাতা এখানে লেখা আছে, তাহলে এই বাক্যটা আমাদের, এই বাক্যটা তাহলে কোথায় বসবে? অপ্রধান আসলে বাক্যে। এখানেও নাম পদ আছে আর হ্যাঁ বাচক আছে, ওই জন্য এ বচন হলো এটা। কলকাতা, কলকাতা হয় পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত। এবার দেখো এস পদ কি? কলকাতা অপ্রধানে যে কোনো জায়গায় থাকবে, পেয়ে গেছো তো হয়ে গেল। এবার পি পদ থাকে প্রধানে, আর বাকি যেটা লাইন বাঁচছে আমাদের সেটা তাহলে কোথায় বসবে? প্রধানে। তো ভারতবর্ষের অন্তর্ভুক্ত, এখানে ভারতবর্ষের অন্তর্ভুক্ত, তাহলে এটা এখানে বসবে। এটাও এ বচনে হবে কারণ নাম পদ আছে, না বাচক নাই। পশ্চিমবঙ্গ হয় ভারত বর্ষের অন্তর্ভুক্ত। এবার দেখো এইভাবে যখন লজিক করা আমাদের হয়ে যাবে, এবার নাম চিহ্নিত করো। ভারতবর্ষের অন্তর্ভুক্ত, জানো পি পদ থাকে প্রধানে যে কোনো জায়গায়, তো ভারতবর্ষের অন্তর্ভুক্ত এই পদটা আছে এখানে, পি পদ থেকে গেল প্রধানে, চিহ্নিত করে দিলাম। এবার মনে রাখবা এস পি চিহ্নিত করার পরে যে দুটা বাঁচবে সেটাকে বলবো কোন পদ? এম পদ। কোন পদ? এম পদ। এম পদ। তাহলে এসপি চিহ্নিত হয়ে গেছে, বাকি আমাদের বেঁচে আছে পশ্চিমবঙ্গ, আর এক জায়গায় বসে আছে পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত, তাহলে এটা দুটো হলো কি? এম পদ। এইভাবে যখন লজিক হয়ে যাবে তখন এবার দোষ বের করব, দোষ আছে কিনা চেক করতে হবে। এটা এইভাবে লজিক করার পরে দোষ চেক করব, দোষ না থাকলে লিখবো না, আর দোষ আছে কিনা সংস্থান তুমি করতে যাও, আগে দোষ চেক করতে হবে আগে, ওই জন্য আমি দোষ শেখাচ্ছি। তো দোষ চেক করার আগে বৈধতার নিয়ম 10টি আছে, তো আমি লিখেছি 5টি। তো দেখো 1 নম্বর নিয়ম চেক করবো, 1 নম্বর 2 নম্বর এইভাবে। প্রত্যেক নায়ক নয়, 1 নম্বর নিয়ম বলছে নায়ক মানে 3টি পদ থাকবে, তার কমও নয় বেশিও নয়। এসপিএম এই 3টি পদ থাকবে প্রত্যেক নায়ক মানে। তো এখানে চেক করব কটি পদ আছে। তো দেখো একটা কথা মাথায় রাখো, এস এস দেখো 2বার ইউজ হয়েছে, পি 2বার ইউজ হয়েছে, এম 2বার ইউজ হয়েছে। তো এই একটি পদ বলবো কিভাবে? একটি পদ বলবো যদি সেম সেম মানে একই থাকে তাহলে বলবো একটি পদ। এবার বলা আছে 1 নম্বর নিয়মে 3টি পদ আছে কি না চেক করছি। দেখো দেখো এস এস মিলে গেছে, তো এস এস মিললে হবে না, মানে মিলেছে কিনা দেখো। কলকাতা কলকাতা মানে একটাই মানে বোঝাচ্ছে, ওই জন্য বলবো একটি পদ, মানে একই বুঝালে একটি পদ। এখানে হয়ে গেল আমাদের কি? কলকাতা এস। তারপরে দেখো ভারতবর্ষের অন্তর্ভুক্ত পি, ভারতবর্ষের অন্তর্ভুক্ত পি সেম সেম মিলে গেছে, সেম সেম মানে মিলে গেলে বলবো একটি পদ, ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়ে গেল। তারপরে দেখো 3 নম্বর এসপিএম যখন আমাদের হয়ে যাবে তখন চেক করব কি? এম। এবার দেখো এম, দেখো পশ্চিমবঙ্গ এখানে ছুটে গেছে, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, আর আরেকটা এম পদে লেখা আছে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত। এটা কথা কি একই? বন্ধু আর বন্ধুর বাড়ি কি একই? আলাদা। তো পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গের মানে একই হলো না, ওই জন্য আলাদা আলাদা পদ হলো। তাই এই পশ্চিমবঙ্গ একটা আলাদা পদ, এম পদ চলে আসলো পশ্চিমবঙ্গ। আর আরেকটা দেখো পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত, পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত। তাহলে কটি পদ হয়ে গেল? 1 2 3 4। কটি পদ? 4টি। তো বলা হয়েছে এসপিএম প্রত্যেক নিয়মে 3টি পদ থাকবে, আমরা চেক করে দেখছি কটি পদ? 4টি। তাহলে নিয়ম পালন হয়েছে না। আর 1 নম্বর নিয়ম না পালন হলে কোন দোষ করবে? চতুষ্পদ দোষ। এটা লিখেছি নিয়মে। 3টির বেশি পদ হয়ে গেলে কোন দোষ বলবো? চতুষ্পদ দোষ। মনে রাখবা এম পদের মানে আলাদা হবে তখন চতুষ্পদ দোষ করবে, এসপি মিলে যাবে। এবার এভাবে লিখতে হবে না, এবার কি করব? বিচার লিখতে হবে। কি লিখতে হবে? বিচার। এবার দেখো তাহলে দোষ কি হলো? চতুষ্পদ দোষ, নিয়ম পালন করলো না, 3টির বেশি পদ, ওই জন্য চতুষ্পদ দোষ বা চারিপদ ঘটিত দোষ। এবার লিখতে হবে আমাদের বিচার, তাহলে ফুল নাম্বার পাবো। বিচার কি? তাহলে নিরপেক্ষ নাই, নিয়ম পালন করেনি, নিয়ম না পালন করলে সব নাইকে বলবো অবৈধ।
তো এটা অবৈধ। উক্ত নিরপেক্ষ নাইটি অবৈধ। অবৈধ। এবার অবৈধ লেখার পর নিয়মটা উল্লেখ করবা। কারণ নায়ের নিয়মে বলা হয়েছে যে প্রত্যেক, যেটা বলা হয়েছে প্রত্যেক ন্যায় অনুমানে 3টি পদ থাকবে। 3টি পদ থাকবে। তার কমও নয়, বেশিও নয়। বেশিও নয়। দেখো অবৈধ লেখার পর কারণের পরে যেটা নিয়ম হয়ে আছে সেটা উল্লেখ করবা। সবটাই দোষে, মানে যেটা নিয়ম ফলো হবে না। প্রত্যেক নিয়ম মানে 3টি পদ আছে, তার কম নয় বেশি নয়, উল্লেখ করে দিলাম। এবার এই 3টি বেশি পদ যে দেখলাম 1 2 করে 4 লিখলাম, সেটা এখন লিখবো, এখানে লিখতে হবে। তো দেখো কিন্তু এখানে 4টি পদ রয়েছে, যথা 1 নম্বর 4টি পদ কি দেখলাম, 1 নম্বর এস এস মিলে গেছে। 1 নম্বর হচ্ছে এই জায়গায় লিখতে হবে বিচারে কলকাতা, ওটা জানার জন্য আমি লিখেছিলাম কলকাতা। 2 নম্বর দেখো পি ভারতবর্ষের অন্তর্ভুক্ত। 3 নম্বর দেখো এম পদ পশ্চিমবঙ্গ। এবং 4 নম্বর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত। পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত। তাহলে 4টি পদ এখানে উল্লেখ করব সব বিচারে। চতুষ্পদ দোষে একই রকম বিচার, একটা বিচার যদি বুঝে যাও সবটাই দোষের হয়ে যাবে। অবৈধ দোষ, সাধু দোষ। এবার কলকাতা ভারতবর্ষ, এখানে যেটা নাম আছে সেখানে দিয়েছি, তাই এখানে তারপরে এটা অ্যাড করব। উক্ত নিয়মটি কি পালন হয়েছে, হয়নি, লঙ্ঘিত হওয়ায় কোন দোষে দুষ্ট হয়েছে? চতুষ্পদ দোষে। চতুষ্পদ দোষে দুষ্ট হয়েছে। দুষ্ট হয়েছে। শোনো, যে কোনো চতুষ্পদের দোষের ক্ষেত্রে নাম চেঞ্জ হবে, বিচার সব একই। নাম কোথায় চেঞ্জ হবে? পদগুলো চেঞ্জ হবে। কি কলকাতা, কোন জায়গায় চীন থাকতে পারে। হ্যাঁ, এরপরে আরো উদাহরণ দিব, চতুষ্পদ দোষ তখন বুঝে যাবো। শুধু এইটুকু নাম চেঞ্জ হবে, 4টা নাম চেঞ্জ হবে, বাকি সব বিচার একই। এছাড়া পরীক্ষাতে আসবে তোমাদের চতুষ্পদ টিকা আসবে, টিকাও আসতে পারে। তখন চতুষ্পদ টিকা আসলে কি লিখতে হবে? সংজ্ঞা আগে চতুষ্পদ পয়েন্ট করব, দিয়ে লিখবো সংজ্ঞা কি দেবো? প্রত্যেক নায়ন মানে 3টি বেশি পদ যদি থাকে তাহলে যুক্তিতে যে দোষ ঘটবে তাকে বলো কি? চতুষ্পদ দোষ। তারপরে উদাহরণ দিব, একটা উদাহরণ মনে রাখতে হবে। তারপরে যুক্তি নায়ের আকার করে প্রধান অপ্রধান করে এভাবে বিচার সহ লিখে দেবো, তাহলে ফুল নম্বর পাওয়া যাবে। এভাবে এর পরবর্তী ভিডিওতে অপহেতু দোষ, সাধু দোষ, পক্ষদোষ যত যা আছে সংস্থান মূর্তি, এর পরের ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেবো, অতি সহজে বুঝে যাবা। এবং আরও ভালো ভালো ভিডিও পেতে, ক্লাস পেতে S19 এডু সেন্টারকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিবা। আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে নিও, যাতে ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।